আসসালামু আলাইকুম। এখন রাত বাজে ৩টা। শুরু হয়ে গেল আমাদের এনজে বুথ এফএম। আমি আরজে স্পন্দন আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন নরিম শেখ মুন্সিগঞ্জ থেকে, আছেন মেহেদি হাসান মুন্না, সেও কুমিল্লা থেকে। আমার আরেক পাশে বসে আছেন শাহরিয়ার আহমেদ, তিনি এসেছেন সুদূর খুলনা থেকে। আর সাথে আরেকজন অতিথিও আছেন, সিফাত, কুমিল্লা থেকে। তো আজকে আমাদের এখানে কুমিল্লা থেকে মোটামুটি 3জন অতিথি এসেছেন, যাদের কাছ থেকে আমরা আজকে শুনব তাদের জীবনের সেই রোমহর্ষক কাহিনীগুলো, যেগুলো তাদের জীবনকে পাল্টে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, নরিম শেখ। তিনি কুমিল্লা থেকে এসেছেন। আমরা আসলে অনেকজন অতিথির মধ্য থেকে আসলে সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত করতে পারিনি। তো যাদেরকে আমরা উপস্থিত করতে পেরেছি আজকে, তাদের কাছ থেকে ঘটনাগুলো একে একে শোনা যাক। প্রথমেই নরিম শেখ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সালাম। তো আপনি তো অনেক দূর থেকে কুমিল্লা থেকে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরি, আপনি আপনি হচ্ছে মুন্সিগঞ্জ থেকে এসেছেন। আমি দুঃখিত শ্রোতারা। তো আপনার আজকের এই অভিজ্ঞতা আমরা এখন শুনবো। তো অনুগ্রহ করে আপনার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলা ঠিক না। আমি নরিম ইসলাম, মুন্সিগঞ্জের আলুপাড়া থেকে। আলুপাড়ায় থেকেই। তো আজকে আমি আমার জীবনের সত্য একটি বানানো ঘটনা আমি পেশ করতে যাচ্ছি। সেটি ক্ষুদ্র, সেটা একটা শর্ট গল্প। একটা না, আমি কয়েকটা এক্সপেরিয়েন্স হয়েছে। এক্সপিরিয়েন্স বলতে এটা আমার সাথে ঘটেনি, এটা আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেই এটা হয়েছে। তো প্রথমত আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা ঘটেছে আমার এক আম্মুর খালাতো বোনের, চাচাতো বোনের ভাবির সাথে। তো তো আমি ঘটনা শুরু করার আগে বলতে চাই, গা শিউরেও যেন না ওঠে, হার্টের রোগী যারা আছে তাদের জন্য একটা ডিসক্লাইমার, গুজবাম হতে পারে। ঘটনাটা বানানো হলো সত্যি। এখন তো শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন কথা হচ্ছে, একদিন রাতে তার একটা ছোট মেয়ে আছে, যে ভাবির কথা বললাম। তো ভাবির ছোট্ট মেয়েটা ভাবির যে ছোট মেয়েটা আছে, তো অনেকটা সময় প্রায় খারাপ স্বপ্ন দেখতো, এরকম। তো হঠাৎ একদিন ছোট মেয়েটায়, ও প্রায় একাই ঘুমাইতো, যেহেতু তার ভাবি ছিল, ভাবি তার হাজব্যান্ডের সাথে ঘুমাতো। তো মেয়েটাকে একাই জানি না কি জন্য একা ঘুমাতো, বাট ওর জন্য আলাদা রুম ছিল। তো হঠাৎ একদিন মেয়েটা জোরে ডাক দিয়ে বলতেছে, মা মা। তো সে ভাবি তো রুমে গিয়ে যখন ছোট মেয়েটায় বলতেছে, মা আমার ভয় লাগতেছে। তো মা জিজ্ঞেস করলো, কেন ভয় লাগতেছে তোমার, কী কারণ?
তো ছোটো মেয়েটা বললো খাটের নিচে কি জানি আমার ডাকতেছে, কি জানি কি জানি আরে না না, কিছু নেই খাটের নিচে, তুমি ভয় পাইতেছো কেন, কিছু নেই, তুমি একটু দেখো না খাটের নিচে কিছু নেই। তো অনেক রিকোয়েস্ট করার পর তো মা যখন খাটের নিচে দেখতে গেল, তখনই ওই ছোট্ট মেয়েটার মতন আরেকটা শিশু বলতেছে, মা খাটের উপরে যেন কে যেন শুয়ে আছে, আমার ভয় লাগতেছে। তো মা তো পুরাই অবাক, তখন তখন মা পুরা অজ্ঞান। গল্প এখানেই শেষ, সমাপ্ত। এটা ছিল একটা শর্ট। ধন্যবাদ নুরিম শেখকে তার গল্পটা শেয়ার করার জন্য। এই ঘটনা তাহলে আপনার নিজের সাথে ঘটেনি? আমার নিজের সাথে ঘটেনি। আচ্ছা, আরও আমার নিজের সাথে এখন পর্যন্ত ঘটেনি, কারণ আমি একজন সুপুরুষ। কারণ সুপুরুষদের ভূতে কমই ধরে। লাড়ে। লারে এখন পর্যন্ত লারা দেয়নি। এখন কথা হলো, এগুলা যে ঘটনাগুলো আমি জানি, এগুলো অনেক আমার পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের সাথে ঘটছে। তো ওগুলাই আমি শেয়ার করতে চাই। একটা শেয়ার করেছি, তাহলে আমি আরও শেয়ার করতে আপনি পারি। বলেছিলেন যে আপনার আরও দুটো বা তার অধিক গল্প রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে তাহলে আমরা পরবর্তী অতিথির কাছে যাওয়ার আগে নরিমের কাছ থেকে আরেকটা গল্প শুনতে পারি। তবে তার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলে রাখতে চাই। সেটা হচ্ছে, মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটে থাকে। কখনো কখনো সেটা আপনার জীবনকেও পরিবর্তন করে দিতে পারে। এরকম ঘটনাগুলো যদি আপনাদের সাথে ঘটে থাকে, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, ইমেইলে পাঠাতে পারেন, অথবা কানের নিচে বাজিয়েও আমাদের শোনাতে পারেন। আমরা যদি শুনতে না চাই, তাও থাপ্পড় দিয়ে শোনাতে পারেন। তো এ পর্যায়ে আমরা নুরিমের কাছে আবারও ফিরে যাচ্ছি তার দ্বিতীয় গল্পটি শোনার জন্য। নুরিম শেখ, চলুন আপনার কাছ থেকে পরের গল্পটি শুনি। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। তো এখন আমারও সাথেও একটা ঘটনা ঘটছিল, সেটা আমার মনে পড়ে গেছে। যেহেতু আমি একজন সুপুরুষ, আমি ভূতের ভয় পাই না, তারপরেও আমি ওই ভূতের সাথে মোকাবেলা করতে গিয়েছিলাম। তো মোকাবেলা করতে গিয়ে একটা একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হয়েছে। এটা সত্যি কাহিনী। এটাও একটা ছোট শর্ট গল্প। আমি আপনাদের কাছ থেকে তেমন সময় নিব না, কারণ সময় অনেক ভ্যালুয়েবল। তো শুরু করতে যাচ্ছি যে আমার গল্প, বিসমিল্লাহির রহমানির রহিম। তো একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় আমি শুনতে পেলাম আমাকে কেউ জানি ডাকছে, নুরিম বলে। সুরটা ছিল সেম আমার কাকিমার মতো। তো তখন আমি মনে করছি হয়তো আমি ভুল শুনছি। তো আমি ওরকম কোনো গুরুত্ব দিইনি, ইগনোর করছি ওই আওয়াজটাকে। দেন রাত্র 12টা 63 মিনিটে, সরি 53 মিনিটে, তো আবারও সেমভাবে আওয়াজটা শোনা গেল। তো ওই আওয়াজটা ছিল সেম আমার চাচি কাকিমার সাথে। তো আসলে জিনিসটা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে। তো এবার কি আমি ভুল শুনলাম? আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখলাম কেউ নেই। তো আমার এক ভাইয়ের কথা মনে পড়লো, যেন কেউ যদি কোনো সময় একবার ডাক দেয়, তার আওয়াজে সাড়া দিতে নেই, তখনই আমার গা শিউরে উঠলো। তো আমি এটা ভেরিফাই করার জন্য বাইরে গেলাম, দেখলাম কেউ নাই।
দেন আমি কাকিমাকে ফোন দিয়ে বললাম, কাকিমা আপনি কি আমাকে ডাক দিছিলেন? তা কাকিমা যা বলল সেটা শুনে আমি শিহরিত হয়ে গেলাম। হ্যাঁ, আমি তোমাকেই ডাক দিছিলাম। ও, আমি তো মনে করছি কে নাকি ডাক দিছে, আসলে জিনিসটা তিনিই ডাক দিছিল, কোনো ভূত না। তো এটাও একটু ভয়ঙ্কর ছিল, যদিও মানে এটা সত্যি কাহিনী। তিনি বাইরে গিয়েছিল কোনো একটা কাজে, এ কারণে ডাক দিছে, সেটাকে আমরা ভূত মনে কি না কি মনে করছি। এটি আরেকটা বলবো যদি অনুমতি দেন। এই পর্যায়ে আমরা আপনার কাছে তৃতীয় গল্প শোনার জন্য একটু পরে ফিরে আসবো। ধন্যবাদ নুরিম শেখকে। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় আরেকজন অতিথির কাছে, সিফাত কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম, আমি সিফাত কুমিল্লা থেকে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা খুব একটা বড় কাহিনী এমন না, তবুও আমার কাছে সেটা খুবই অবাক লেগেছিল। তো আমি আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ব্যাপারটা তখন রাত মোটামুটি ছিল 12টা। গ্রামের একটা পুরনো বাঁশঝাড়ের রাস্তাটা একদম ফাঁকা ছিল। রাহিম নামে আমার একজন পরিচিত লোক ছিল, তিনি বাসায় ফিরছিলেন। বাতাসে কেমন একটা থমথমে গন্ধ ছিল, মনে হচ্ছিল কেউ যেন রাস্তার ধারে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। এই কথাগুলো যখন আমি বলছি তখনও আমার মনে পড়ছে সেই ঘটনার কথা। আচমকা পেছন থেকে খুব ধীর গলায় কেউ ডাক দিল, রাহিম, থামো। রাহিম তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু ভয় না পেয়ে কিছু একটা ভেবে আস্তে করে বলল, কে? কোনো উত্তর এলো না। চুপচাপ কয়েক কদম হেঁটে আবার ডাক, রাহিম, ফিরে দেখো। রাহিমের বুক ধড়ফড় করলো। মোবাইলের টর্চ অন করে পেছনে তাকাতেই দেখলো পুরো রাস্তা ফাঁকা, কেউই নেই। সে দ্রুত হাঁটতে শুরু করলো। ঠিক তখনই আবার সে একই গলা, কিন্তু এবার একদম কানের কাছে ফিসফিস করে, পিছনে তাকিও না। রাহিম এবার ভয়ে দৌড়াতে শুরু করলো। বাড়ির দরজায় পৌঁছে ঠিক ঢোকার সময় তার নিজের মা দরজা খুলে দাঁড়ানো। মা এসে বলল, কিরে এমন দৌড়াচ্ছিস কেন? রহিম হাঁপাতে হাঁপাতে বলল, আম্মু, পিছন থেকে কেউ বারবার ডাকছিল। মা ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখ পুরো কালো, ঠোঁটে অদ্ভুত হাসি। মা ফিসফিস করে বলল, তুই তো পিছন ঘুরে দেখিসনি, এখন দেখ। রহিম পিছনে ফিরে তাকাতেই দেখলো তার পিছনে, ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে আর একটা মুখ, ফাঁকা চোখ নিয়ে চেয়ে আছে, আর দুটোই যেন একই সাথে হাসছে। এরপর রহিম অজ্ঞান হয়ে গেল। তারপর আর কিছু তার মনে নেই। পরদিন সে নিজেকে আবিষ্কার করলো ঘরের দরজার সামনে, তখন ভোরের আজান হচ্ছিল। তো স্পন্দন ভাই, এটা হচ্ছে আমার গল্প। গল্পটা আমি যখন তার মুখ থেকে শুনি তখন আমি নিজেও শিহরিত হয়ে উঠেছিলাম। প্রত্যেকটা গায়ের প্রত্যেকটা রোম মনে হচ্ছিল দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ সিফাত সাহেবকে। আপনি গল্পটা ছোট হলেও আসলে খুবই রোমহর্ষক ছিল। সাধারণত মানুষ আচমকা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকে। ব্যাপারটা এমন নয় যে প্রত্যেকের ঘটনাই অনেক দীর্ঘ হতে হবে। ঘটনা কতটুকু দীর্ঘ কিংবা কতটুকু সময় নিয়ে ঘটেছে সেটার চেয়ে বড় কথা হচ্ছে ঘটনাটা কতটা ভয়াবহ ছিল। তো এখন আমরা চলে যাব আমাদের আরেকজন
আমন্ত্রিত অতিথির কাছে মেহেদী হাসান মুন্না। ও না, তার আগে আমরা আরেকজন অতিথির কাছে যাই, শাহরিয়ার আহমেদ, যিনি খুলনা থেকে এসেছেন। তিনি তার এলাকা থেকে বহু দূরে বরিশালে ঘুরতে যাওয়ার সময় তিনি একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সেই ঘটনা আজকে আমাদেরকে বলবেন। আপনি কি সেই ঘটনা বলবেন? জীবনে কিছু হয়, আল্লাহ আমার ইবাদত করতে সাহায্য করতে। ভাই মনে হয় কোনো কারণে হচ্ছে আপসেট। আমরা আপাতত মুন্না ভাইয়ের কাছে ফিরে যাই। মুন্না ভাই আমাদেরকে শোনাবেন তার জীবনে ঘটে যাওয়া সেই রোমহর্ষক কাহিনী। হ্যালো, আসসালামু আলাইকুম। ঘটনাটি 2007 সালের। তখন আমার মামাতো বোনের নাম ছিল জাহানারা, বয়স ছিল 14। সময়টা ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করেই। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে সেখানে আম কুড়াতে যেত। তো আমার মামাতো বোন জাহানারা, ওরও আম কুড়ানোর প্রচুর শখ, যেহেতু তার বয়স কম ছিল। তো আমাদের মধ্যে তখন একটা ছিল যে কার আগে যাবে, যে আগে যাবে তখন সে আগে বেশি বেশি আম পাইতে পারে। তো সেদিন রাত্রে জাহানারা তার ছোটো বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম করতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত আনুমানিক 4টার দিক তার ছোটো বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে এবং বাগানটাও ছিল অনেকটাই বড় এবং পুরনো। বাগানে একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আম সবচেয়ে বেশি, ওই গাছের মধ্যে সবচেয়ে বেশি আম পড়ত। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে যখন জাহানার খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে, তবে এই আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবু সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও ওই একই ঘটনা। এবার ভয় তার মনকে জেগে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি অন্য এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো যা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে সে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত করে বাড়ি ফিরে এসে দেখে তার ছোট বোন এখনও ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুললো আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝলো না। উপরন্তু জাহানারা হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকেও দিলে না। এই কথা শোনার পর আবার সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে, আর কিছুদিন পরেই জাহানারা মারা যায়। এই ছিল আমার গল্প। ধন্যবাদ মেহেদী হাসান মুন্না ভাইকে তার জীবনের এরকম একটি রোমাঞ্চকর বলবো নাকি আসলে ভয়ঙ্কর বলবো আমি বুঝতে পারছি না। আসলে এরকম ঘটনাগুলো প্রত্যক্ষ করার জন্য যে ভয়াবহ সাহসের দরকার হয়, সেটা আমরা অনেকেই সঞ্চয় করতে পারি না। ঘড়িতে এখন রাত 3:30।
তো আজকের ভূত এফএম আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো দেখো, আমাদের আবার হয়তো নতুন কোনো গল্প নিয়ে আপনাদের কাছে আসব। নতুন কোনো অতিথির কাছ থেকে আমরা নতুন কোনো গল্প শুনব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি এবং সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অশরীরী আত্মার হাত থেকে বেঁচে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।